জানাচ্ছি। নাজমুল হাসান তাজরিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথি, প্রিয় সহপাঠী ও উপস্থিত সকলকে শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তাজিয়া তাহমিদ নাজমুল, সেশন 2023-24, সমাজ বিজ্ঞান বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা ও সদস্য পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ফরেস্ট। আজ আমি কথা বলবো আমাদের প্রতিদিনের যাত্রার অংশ, স্বপ্নের কেন্দ্রবিন্দু, আবার পরিবেশ সংকটের প্রতিচ্ছবি ফার্ম। এখানে জমে আছে হাজারো কর্মজীবী ও তরুণের স্বপ্ন, যার অনেকটাই ধোঁয়ায় থাকা। তবে তারুণ্যের দৃষ্টিভঙ্গিতে আমরা কিভাবে এই জায়গাটিকে দেখি, সেটি আজ তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই চোখে পড়ে ফুটপাত দখল করে বসা অপরিকল্পিত অস্থায়ী ফ্ল্যাট, রিক্সা, হকার ও দোকানগুলো। ফুটপাত মূলত পথচারীদের জন্য, অথচ এখানে নতুন নতুন খেলার দোকান বসে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? সাধারণ মানুষ ফুটপাতে হাঁটতে পারে, দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে হাঁটতে হয়। দোকানগুলি থেকে ধোয়া আবর্জনা দ্বারা নিয়মিত পরিবেশ নোংরা হচ্ছে, যার ফলে সৌন্দর্য হারায়। খোলা জায়গায় রান্না করা অস্বাস্থ্যকর খাবার থেকে রোগ ছড়ানোর ঝুঁকি থাকে। হ্যান্ডিক্যাপ, প্রবীণ নারী বা শিশু যেন ফুটপাতের সবচেয়ে অবহেলিত। জরুরি প্রয়োজনে, যেমন হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার পরেও বাধাগ্রস্ত হয় এই বিশৃঙ্খলা। হকারদের দ্বারা নোংরা ময়লা আবর্জনা মাটিতে জমা করে বৃষ্টির পানি ঠিকমতো বেড়ে যেতে পারে না। ফার্মগেট অঞ্চলের ওভারব্রিজ এখন আর শুধু পারাপারের পথ নয়, রীতিমতো অস্থায়ী বাজারের রূপ নিয়েছে, যেখানে হাঁটার থেকে দাঁড়ানো কঠিন। খাবার, পোশাক ও ছোটখাটো দোকানে ভরে যায় সিঁড়ি ও চলার পথ। এতে জনসাধারণের চলাচল কঠিন ও স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়। আমরা আরেকটি বিষয় খেয়াল করে দেখতে পাবো, রাস্তার পাশে গাদাগাদি করে বসবাসকারী মানুষ, তাদের জীবন সংখ্যা প্রশংসনীয় হলেও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। ফার্মগেট অঞ্চলে রাস্তার পাশে ও ব্রিজের নিচে নেশাগ্রস্ত ও ছিন্নমূল মানুষের গাদাগাদি করে বসবাস জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য জায়গায় টয়লেট ব্যবহার করে, যা পরিবেশ দূষণ ও রোগ ছড়ায়। বিরানব্বই সদস্য ফার্মগেট অঞ্চল যেন এক জীবন্ত গোলাগুলের শহর, যেখানে প্রতিদিনের যানজট, গাড়ির বিরামহীন হর্ন, হকারের উচ্চস্বরের হাত, পণ্য বিক্রির ডাক ও অতিরিক্ত মানুষের চলাচল সব মিলিয়ে এক প্রকার শব্দের সুনামি বয়ে যায়। এই অব্যাহত শব্দদূষণ শুধু শ্রবণ শক্তি নয়, মানুষের মানসিক প্রশান্তিকে বিপর্যস্ত করে তোলে। বিশেষ করে শিক্ষার্থী, শিশু, বয়োজ্যেষ্ঠদের জন্য এটি এক ভয়াবহ অভিজ্ঞতা। শব্দের এই বিশৃঙ্খলায় উন্নয়ন তো বলছে, কিন্তু মানবিকতা কোথাও যেন চাপা পড়ে যাচ্ছে। শব্দ দূষণ এত বেশি যে মনের কোথাও কানে পৌঁছায় না। সবুজহীন ভূগোল ফার্মগেট, যেখানে সবুজায়ন একটি শহরের অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে এবং বায়ু দূষণ রোধে প্রধান, সেখানে নগরের কোলাহলের ফার্মগেট আজ সবুজ শূন্যের মরুভূমি, যেখানে হাজারো মানুষ ছুটে চলে, সেখানে একটুখানি সবুজ চোখে পড়ে যেন আজ বিলাসিতা। রাস্তার ধারে গাছ নেই, হাঁটার পথে নেই কোনো ছায়া, শুধু গরম আর ধুলোর রাজত্ব। সবুজের অভাবে বাতাস ভারী ও গরমের তীব্রতা অসাধারণ। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তির জন্য যেটুকু প্রাকৃতিক স্পর্শ প্রয়োজন, সেটি আজ অনুপস্থিত। কর্মব্যস্ত মানুষের জন্য যেমন একটি ছায়াময় স্থান প্রয়োজন, তেমনি শিশুর জন্য প্রয়োজন খেলার একটি সবুজ প্রান্ত। এই অঞ্চলে নেই পর্যাপ্ত গাছ, নেই কোনো খোলা জায়গা বা পার্ক। কখনো ফার্মগেট ছিল সবুজের ছায়ায় শান্ত, ছিল আনোয়ারা উদ্যান নামের একটি পার্ক। আজ সেটি হারিয়ে গেছে কংক্রিট আর কোলাহলের তীরে। আমরা তরুণেরা কল্পনা করি একটি সুন্দর সচেতন বাকচরিত নগর। আমাদের চোখে ফার্মগেট হতে পারে এমন এক জায়গা, যেখানে ফুটপাত শুধু হকারের দোকান নয়, বরং পথচারীর জন্য নিরাপদ মুক্ত চলাচলের পথ। সেখানে ওভারব্রিজ হবে সুশৃঙ্খল পারাপারের পথ, কোনো অস্থায়ী দোকান নয়, বরং শিক্ষামূলক বার্তা বহনকারী পোস্টারের পরিপূর্ণ এক যাত্রা পথ। যেখানে রাস্তায় থাকা ছিন্নমূলের জন্য থাকবে পুনর্বাসনের আশ্রয়। যেখানে শব্দ দূষণ নয়, থাকবে শান্তি, নীরবতা। গাড়ির হর্নের বদলে মানুষের মুখে ভদ্রতা। আর সবশেষে ফার্মগেট হবে গাছের ছায়ায় মোড়া, সবুজ মাঠ আর খোলা বাড়িতে ভরা প্রাণবন্ত অঞ্চল, যেখানে
শিশুরা খেলবে, শিক্ষার্থীরা বিশ্রাম নেবে এবং কর্মজীবীরা প্রাণ করে নিঃশ্বাস নেবে। আজ আমি চাইলেই শুধু সমস্যাগুলোই শেষ করতে পারতাম, কিন্তু তরুণদের হয়ে আমি এসেছি সমাধান খুঁজতে, আপনার আলোচনা। আমরা নেতৃত্বের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন চালু করতে পারি। ফুটপাত ও ওভারব্রিজ দখলমুক্ত রাখতে নিয়মিত প্রতিবাদ ও প্রচারণা চালাতে পারি। অনবিরোধী স্লোগান ও সচেতনতা পোস্টার ব্যবহার করতে পারি। গাছ লাগাই সবুজ বাড়াই কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ করতে পারি। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দোকানদার ও হকারদের বিকল্প স্থান নির্ধারণের দাবি ও ছিন্নমূল্যের পুনর্বাসনের দাবি তুলতে পারি। পরিচ্ছন্ন ফার্মগেট শিরোনামে মাসিক স্বেচ্ছাশ্রমিক পরিষ্কার কার্যক্রম ও সামাজিক যোগাযোগ মাধ্যমটা প্রচারণা করতে পারি। আনোয়ারা উদ্যানকে পরিপূর্ণভাবে মুক্ত করতে আমরা গণসচেতনতা অভিযান চালাতে পারি, যেখানে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও গণমাধ্যমকে সম্পৃক্ত করে বা গণস্বার্থ নিয়ে উদ্যান আদায়ের দাবি জোরালো ও স্পষ্ট করতে পারি। তরুণেরা উদ্যোগ, সচেতন ও দায়িত্বশীলতাই পারে ফার্মগেট অঞ্চলকে একটি দূষণমুক্ত, সবুজ ও মানবিক নবচিত্রের রূপ দিবে। এই পথ চলায় আমার সংগঠন গ্রিন ভয়েস ও আমরা তরুণরা সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আহ্বান জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুল হাসান তাজরিয়ানকে। এই বাস্তবতার সম্মুখীন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা আমরা প্রত্যেক শিক্ষার্থী, শিক্ষক, পথচারী, সাধারণ জনগণ সবাই আপনারা আমাদের ডান পাশের স্ক্রিনে যে বিষয়বস্তুগুলো ভিডিও ফুটেজ বা ছবির মাধ্যমে দেখতে পেয়েছেন, সবগুলার সাক্ষী আপনারা নিজে। এই ধ্বংস, এই বিপর্যয়, এই নোংরা পরিবেশ থেকে আমাদেরকে স্বচ্ছ পরিবেশে আসার দায়িত্ব আমাদের সকলের, এবং এই অঙ্গীকার আমাদের সকলকেই করতে হবে। এই পর্যায়ে আরো একটি উপস্থাপনা তুলে নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবেন আব্দুল্লাহ আল নুমান, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, প্রথম বর্ষ। আব্দুল্লাহ আল নুমান খেলার মাঠ, পার্ক, উদ্যান, উন্মুক্ত স্থান ও জলাশয় নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা তুলে ধরছে। আব্দুল্লাহ আল নুমান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সম্প্রতি সমাবেশ 1425 অনুষ্ঠানটিকে বক্তব্য শুরু করতে এবং আবারও আলহামদুলিল্লাহ সময় স্বল্পতা, সীমাবদ্ধতা জানিয়ে তুলে ধরতে পারবো আজকের খেলার মাঠ, পার্ক, দখল এবং জলাশয় ঘর থেকে উত্তর পাই এই প্রতিপাদ্য বিষয়টি। তবু বলার প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আমি শুধু খেলার মাঠ, দখল ও উত্তরণ নিয়ে বক্তব্য রেখে যাব এবং পাশাপাশি বাকি যে টপিকগুলো সেটা নিয়ে সামান্যতম আলোচনা করে যাব এবং পরবর্তীতে তা পূর্ণতায় রূপ দেবে মার্জিয়া ইসলাম পূর্ণতা। আমি শুধু খেলার মাঠ, দখল ও উত্তরণ নিয়ে কথা বলে যাব। যে পরিবেশে আমাদের বসবাস, যে পরিবেশে শ্বাস প্রশ্বাস, দৈনন্দিন জীবন, সেই পরিবেশ বলতে আমরা কি বুঝি? পরিবেশ বলতে আমরা যা বুঝি, পরিবেশ মানে আমাদের জীবন। আমাদের যে বাতাসে শ্বাস নেই, যে পানিতে তৃষ্ণা মিটায়, যে বাড়িতে ফসল ফলায়, সবই পরিবেশের অংশ। পরিবেশ ছাড়া মানুষ এক মুহূর্ত জীবন রাখতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা নিজেরাই আমাদের পরিবেশ ধ্বংস করছি। অজান্তে হোক কিংবা ইচ্ছাকৃত হোক, প্রতিদিন আমরা প্রকৃতিকে দূষিত করছি, মাটি, জল, বায়ু সবকিছু নষ্ট করছি। আজ আমি এই পরিবেশ দূষণ নিয়ে কিছু কথা বলবো, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। শিশু, কিশোর ও যুব সমাজে খেলাধুলার জায়গা পাচ্ছে না, কোথাও নেই খেলার জায়গা। হাঁটতে বের হবেন, যথেষ্ট উদ্যান, পার্ক নেই। কত সংকট এই কংক্রিটের শহরে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটি বড় সমস্যা হচ্ছে জলাশয়, রিজার্ভ দখল। এক সময় যেসব পুকুর বা খাল, বিল, নদী ছিল সেগুলো দখল হয়ে যাচ্ছে বা ভরাট করে ফেলা হচ্ছে। আর এরপরে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, মাটির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে, আবেগে হয়। এবং শহরগুলোতে শ্বাস নেওয়ার জায়গা নেই, খোলা জায়গা নেই। অন্যদিকে আমরা জানি শিশুদের জন্য খেলার মাঠ থাকা অত্যন্ত জরুরি, কিন্তু এখন মাঠগুলো দখল হয়ে যাচ্ছে, বাড়ি ও ভবন হয়ে যাচ্ছে।
আচ্ছা, দখল করে যখন কিছু গড়ে ওঠে তখন কি সেটার ফলাফল ভালো হয়, ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারে সমাজে? এতে নতুন প্রজন্ম সার্বিক ও মানসিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। অবৈধভাবে দখল হয়ে যাওয়া বিএসসিসি এর কিছু খেলাধুলার স্থান ও তাদের অবস্থান আমি বলে যাচ্ছি জায়গাগুলোর কথা। কোথায় সেই জায়গাগুলো? আনোয়ারা বলতেন আমার আগে বক্তব্য, আমার আগে বক্তা যা বলে গিয়েছিলেন, আনোয়ারা বলতেন যেটা নিয়ে আমাদের বছরের বছর পর আন্দোলন হয়েছিলেন সমন্বয় আলমগীর ভাইয়ের নেতৃত্বে। আমরা বারবার এই মানব বিরোধী দখলের সামনে আন্দোলন করেছিলাম, বারবার মানববন্ধন করেছিলাম। সেই আনোয়ার উদ্যান দখল আজ, সেই আনোয়ার উদ্যান আজ উন্মুক্ত নেই, দখলদারের দখলে চলে গেছে। পান্তকুঞ্জ যেটা কানন বাজার ও বাংলা মোটরের মাঝে, আরেকটি হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক, ধানমন্ডি মাঠ, ওসমানী উদ্যান, দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মসূচি। খেলার মাঠ দখল করলে দরকারি যে পদক্ষেপগুলো আমাদের হওয়া জরুরি কিংবা নেওয়া যেতে পারে, যত দ্রুত সম্ভব সেই জায়গাগুলোকে সিটি কর্পোরেশনের দায়িত্বে নিয়ে মানুষের জন্য উন্মুক্ত করা হোক, এই আমাদের দাবি। দখলদারদের আইনের আওতায় আনা হোক এবং সমাজ সমাজ তথা তরুণ সমাজের ক্ষতির দিক থেকে সুস্থ জীবনে ফিরবার জন্য এই খেলার মাঠ ও সাধারণ জনগণের জন্য পার্কগুলো ফিরিয়ে দেওয়া হোক, নিশ্চিত করা হোক আর হবে না দখল, যা আছে তা সংস্কার ও উপযোগী করে তোলা হোক। এটা আমাদের দাবি, সকল মানুষের দাবি, সমাজ, কিশোর, শিশু সকলের দাবি। আমরা একটা প্রজন্ম পেতে চাই, যে প্রজন্ম খেলার মাঠে খেলবে, যেই সমাজ, যেই নানান শ্রেণীর পেশার মানুষ পার্কে উদ্যানে হাঁটবে, বুক ভরে শ্বাস নিতে পারবে, সেই সমাজটা আমরা চাই। আমরা উন্মুক্ত একটা পরিবেশ চাই, আমরা খেলার মাঠে খেলতে চাই, যুব সমাজ এই খেলার মাঠে খেলতে চায়। এই আকুল আবেদন তার পরবর্তী সময়ে পার্ক নিয়ে এবং জলাশয় নিয়ে বক্তব্য রাখবে মারিয়া ইসলাম পূর্ণতা এবং তার পূর্ণতা দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নোমানের মুখ থেকে তার উপস্থাপনা শোনার পর এবং তার ভাবনা এবং তরুণদের কি ভূমিকা শোনার পর আমরা এই পর্যায়ে শুনবো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পরিবেশ নিয়ে যারা ভাবেন এবং তরুণদের মধ্যে থেকে তারাও ভাবেন। আমাদের সে আপু আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মার্জিয়া ইসলাম পূর্ণতা, আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকগণ, প্রিয় সহপাঠী ও সুধীজন, আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সামনে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা সবাই জানি আজকের আমাদের এই আয়োজনটি হচ্ছে পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা বা ওদের মতামত নিয়ে। আমার আগের বক্তা আব্দুল্লাহ নোমান যেমন উদ্যান পার্ক এগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি এটা নিয়ে বললাম, সেটাকে আগে আমি বলতে চাচ্ছি যে পরিবেশ মানেই হচ্ছে আমাদের জীবন। পরিবেশকে আমরা আমাদের রেগুলার লাইফে অনেকভাবেই আমাদের দ্বারা পরিবেশ দূষিত হচ্ছে, সেটা রাস্তাঘাটে ময়লা ফেলে হোক, বা সেটা শিল্প কারখানার কালো ধোঁয়া বলেন বা গাড়ির কালো ধোঁয়া বলেন, সেটা গাড়াই হোক না কেন, আমাদের অজান্তেই আমরা হয়তো পরিবেশকে অনেকভাবেই ক্ষতি করে ফেলছি। বাংলাদেশ প্রকৃতির এক অপার সৌন্দর্যের দেশ, নদী, খাল, বিল, মাঠ আর ফসল সব মিলে এক একটা সম্পদ। কিন্তু আজ আমরা সবকিছুই হারিয়ে ফেলছি। আমাদের চারপাশে পরিবেশ দূষণের বড় কারণই হলো শিল্প কারখানার ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া, পলিথিন বা প্লাস্টিক এগুলো রাস্তাঘাটে ফেলা। এর আমরা সবাই জানি পলিথিন বা প্লাস্টিক এগুলো মাটিতে পচে না, যার ফলে মাটি দূষণ হচ্ছে, যাতে করে আমাদের ফসলও নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, জলাশয় বা রিজার্ভ গুলোও দূষিত হচ্ছে, দখল হয়ে যাচ্ছে, যা অযত্নে পড়ে আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটি বড় সমস্যা হলো জলাশয় বা রিজার্ভারের দখল। এক সময় যেসব পুকুর, খাল বা নদী ছিল সেগুলো দখল হয়ে যাচ্ছে বা ভরাট করে ফেলা হচ্ছে।
এর ফলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, মাটির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং শহরগুলোতে শ্বাস নেওয়ার মতো খোলা জায়গা আর থাকছে না। অপ্রয়োজনীয় জলাশয় ভরাট করে ব্যবহারযোগ্য তৈরি করা যেতে পারে। যেসব জলাশয় সম্পূর্ণ পরিত্যক্ত, নোংরা বা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে, সেগুলো ভরাট করে সেখানে খেলার মাঠ, পার্ক বা উন্মুক্ত স্থান তৈরি করা যেতে পারে। পরিকল্পিত শহর নির্মাণ করা যেতে পারে। নগরায়নের সময় কোনো জলাশয় রাখা দরকার আর কোনটি সরিয়ে উন্মুক্ত মাঠ করা দরকার, এটা আগে থেকে পরিকল্পনা করতে হবে। বিকল্প সংরক্ষণ ব্যবস্থা তৈরি করতে পারি। যেসব রিজার্ভার পানি সংরক্ষণের জন্য দরকার নেই, সেগুলোর পরিবর্তে আধুনিক পানি সংরক্ষণ ট্যাঙ্ক বা বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা যায়। সরকার বা সিটি কর্পোরেশনকে নিয়ম করে দিতে হবে কোন জায়গায় জলাশয় রাখা হবে, কোনটা উন্নয়নের জন্য সরানো হবে। এতে দখল বা অপরিকল্পিত জলাশয় রক্ষা করা যায়। রিজার্ভার কমিয়ে সেই জায়গায় শিশুদের জন্য খেলার মাঠ, কমিউনিটি পার্ক ও সবুজ মাঠ তৈরি করা গেলে মানুষ স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবে এবং সেটি আমাদের পরিবেশের জন্য খুবই উপকৃত হবে। সাথে সাথেই সাধারণ মানুষকে এবং দেশের নাগরিককে বোঝাতে হবে যে প্রতিটি জলাশয় দরকারি নয়, আবার সব জলাশয় ভরাট করা উচিত না। কোনটা রাখা দরকার, কোনটা মাঠে রূপান্তর করা দরকার, এই ভারসাম্য রাখা জরুরি। আমি কিছু উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন উত্তরা লেক। উত্তরা লেক এক সময় পরিবেশগত সমাধান ছিল, এখন এটি দূষিত এবং দখলের শিকার। এটিকে পুনরুদ্ধার করা জরুরি। তারপর বলা যায় আমাদের বড়তলা লেক, পুরান ঢাকায় আহসান মন্দিরের পাশে অবস্থিত ঐতিহাসিক একটি জলাশয়। এটি হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষিত এবং কিছু পুনর্বাসন কার্যক্রম হয়েছে। সুবিধা বিবেচনা মেরামতের মাধ্যমে নতুন প্রাণ পেতে পারে। শেষে আমি এটাই বলতে চাই, আমরা যদি এখনই সচেতন না হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা শুধু কংক্রিটের জঙ্গল রেখে যাব। আমরা সবাই যার যার জায়গা থেকে যদি একটু সচেতন হই, রাস্তাঘাটে ময়লা না ফেলি, কেউ যদি ময়লা ফেলে তাকে আমরা সচেতন করি, আর জলাশয় কিভাবে পুনরুদ্ধার করা যায় সে ব্যাপারগুলোকে আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা একটি সুন্দর ও সবুজ পরিবেশ গড়ে তুলতে পারবো আশেপাশে আশা করা যায়। তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ মার্জিয়া ইসলাম পূর্ণতাকে তার সুন্দর উপস্থাপনার জন্য। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ সেলিম হোসেন, সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা। আমি মঞ্চে আসার জন্য সেলিম হোসেন ভাইকে অনুরোধ করছি। আমি আহ্বান করবো যে আমাদের সময় স্বল্পতার কারণে আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত করা। সেলিম হোসেন ভাই। গ্রিন ভয়েস তেজা বলে শাখা কর্তৃক আয়োজিত শরৎ উৎসব পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা শীর্ষক সেমিনারের সভাপতি শ্রদ্ধেয়া হামিমা ইয়াসমিন ম্যাডাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তেজা কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থপতি ইকবাল হাবিব, নগর পরিকল্পনাবিদ ও উপদেষ্টা গ্রিন ভয়েস। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আলমগীর কবির, প্রধান সমন্বয়ক গ্রিন ভয়েস ও সাধারণ সম্পাদক বাপা। আমার সামনে উপবিষ্ট গ্রিন ভয়েসের সম্মানিত নেতৃবৃন্দ, তেজা কলেজ সাধারণ শিক্ষার্থীবৃন্দ, তেজা কলেজ ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে গ্রিন ভয়েস তেজা কলেজ শাখা নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমরা তরুণরাই তেজগা কলেজ ছাত্র দল তরুণদের যে কোনো সুন্দর কাজ তাদের পাশে থেকেছি
বাংলাদেশকে সবুজায়নের জন্য গ্রিন ভয়েস কাজ করে যাচ্ছে। এর জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা 5 বছরে 25 কোটি গাছ সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করব। আমরা ইতিমধ্যে ছাত্র দল আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করেছি এবং সারা বাংলাদেশে ছাত্র দলের বিএনপির পক্ষ থেকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। আমি আবারও গ্রিন ভয়েসকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেলিম হোসেন ভাইকে। প্রকৃত অর্থে পরিবেশ আমাদের সবার, সকল রাজনৈতিক দলের, সকল পর্যায়ের, সকল শ্রেণীর মানুষের, এবং এই রক্ষার দায়িত্ব আমাদের সকলের। এ পর্যায়ে আমি অনুভূতি ব্যক্ত করার জন্য মঞ্চে অনুরোধ করছি অত্র কলেজের সাবেক শিক্ষার্থী ও ছাত্র নেতা মোর্শেদ আলম তরুণ ভাইকে। আমি মোর্শেদ আলম তরুণ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশ রক্ষায় তরুণদের ভাবনা কর্তৃক আজকের এই যে সেমিনার, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যাকে তেজিয়া কলেজের সকল শিক্ষার্থীদের তেজিয়ান জননী যাকে বলা হয়, তেজিয়া কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যাপিকা শামীমা ইয়াসমিন ম্যাম, আরো উপস্থিত হয়েছেন আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় ইকবাল হাবিব ভাই, আরো উপস্থিত হয়েছেন আমাদের এখানে এই যে আলমগীর কবির স্যার, আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তেজিয়া কলেজ শাখার বিপ্লবী সদস্য বন্ধুবান সেলিম হোসেন ইমরান, উপস্থিত হয়েছেন ইয়াসিন আহমেদ ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক, উপস্থিত হয়েছেন সাখাওয়াত হোসেন সরকার যুগ্ম আহ্বায়ক তেজিয়া কলেজ ছাত্র দল এবং তেজিয়া কলেজ ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ, এবং আমার সামনে বসে থাকা তেজিয়া কলেজের একজাত তেজিয়ান আমার ভাই বোনেরা, আপনাদের প্রত্যেকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তেজিয়া কলেজ শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ, প্রিয় আমার ভাই বোনেরা, আজকে আমরা এখানে একটি পরিবেশ রক্ষার ব্যাপারে আমরা কথা বলার জন্য, তরুণদের যে ভাবনা সেটা নিয়ে আমরা এখানে আলোচনার জন্য সময় পেয়েছি। আসলে যদি আমরা পরিবেশ বিষয়ে কথা বলতে চাই, তাহলে আমাদের অনেক বড় ক্যাম্পাসের অনেক দীর্ঘ একটি সেমিনারের মাধ্যমে দীর্ঘ একটি আলাপচারিতা এবং বিভিন্ন জনের প্রত্যেকের এক এক জনের এক এক ধরনের চিন্তা ভাবনা এখানে ফুটে ওঠে। আসলে আজকে যেহেতু অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ওনারাই এ ব্যাপারে কথাবার্তা বলবে, তো একজন ছাত্র নেতা হিসেবে বা একজন শিক্ষার্থী হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি, পরিবেশ রক্ষার্থে আমাদের প্রত্যেককে, আমরা যদি আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা সচেতন হই, আমরা যদি আমাদের নিজেদের ভিতরের যে মস্তিষ্ক আমরা যদি সেটাকে কাজে লাগাই, আমরা যখন রাস্তায় হাঁটার সময় আমরা দেখি, আমরা যখন ফুটপাতে দাঁড়িয়ে কলা খাওয়ার পরে আমরা যখন কলার ছোকরাটা ফেলার জন্য আমরা নির্দিষ্ট জায়গা না খোঁজ করে আমরা রাস্তার উপরে ফেলে দিই, আমরা যখন পানি খাওয়ার পরে পানির বোতলটা গাড়ির মধ্যে থেকে পিক মেরে, এখন আমরা যদি নিজেরাই সবার আগে হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, দেশ গড়ার আগে নিজেকে গড়তে হবে। আমি যদি নিজে সচেতন হই, আমার সমাজ সচেতন হবে। আমি আজকে একজন সচেতন হইতে পেরেছি, আমার দ্বারা আমার অন্য একজন সহপাঠী সচেতন হবে, আমার দ্বারা আমার বন্ধু বান্ধব সচেতন হবে, এবং আমার দ্বারা সমাজ সচেতন হবে। আসলে আমাদের তেজিয়া কলেজের আশেপাশে, আমাদের যে তেজিয়া কলেজে আমাদের এত বড় একটা ক্যাম্পাস, সারা ঢাকা শহরে আমাদের এত বড় ক্যাম্পাসে যতগুলা আমরা রুম আছে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, সারা ঢাকা শহরে এত বড় ক্যাম্পাসে কোথাও নেই পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে আমাদের ক্যাম্পাসে যে মাঠটা, এই মাঠটা আসলে খুবই ছোট, যেটা আমাদের খেলাধুলার জন্য কোনোভাবে আমরা কাজে লাগাতে পারতেছি না। এবং কি এই যে আমরা বৃক্ষরোপণ করলাম, বৃক্ষরোপণ করার পরে আমাদেরকে অনেকগুলো গাছ আমরা নিয়ে আসছিলাম, কিন্তু গাছগুলো লাগানোর জন্য আমরা পর্যাপ্ত জায়গা পাচ্ছিলাম না।
আসলে এটার ব্যর্থতা কি তেজগাঁ কলেজের, নাকি এটার ব্যর্থতা এই সমাজের, নাকি যারা এই রাষ্ট্র পরিচালনা করতেছে তাদের ব্যর্থতা, নাকি যারা আমাদের বিভিন্ন নগরকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, নগরের বিভিন্ন ধারণা নিয়ে চিন্তা ভাবনা করে তাদের ব্যর্থতা, সেটা অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন। আমি তেজগাঁ কলেজের একজন শিক্ষার্থী হিসেবে আমি জানি, কয়দিন আগে আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে আনোয়ারা উদ্যানে, আমাদের তেজগাঁ কলেজের অপোজিটে একটি আনোয়ারা উদ্যান ছিল, আমি নিজে ওইখানে ব্যাট বল খেলেছি, যেটা আমরা নিজেরা খেলেছি। কিন্তু আমি আসার পরে আমি দেখলাম আমাদের ফার্স্ট ইয়ারে যেসব ভাই বোনেরা আছে বা সেকেন্ড ইয়ারে, তারা কিন্তু আনোয়ারা উদ্যান কোথায় তারা কিন্তু জানেই না। তোমরা কি কেউ আনোয়ারা উদ্যান কোথায় এটা জানো? এই ব্যর্থতা কার? অবশ্যই এই ব্যর্থতা যারা যারা নগরকে নিয়ে চিন্তা করে, নাগরিকদের নিয়ে চিন্তা করে, তাদের ব্যর্থতা। কারণ আমাদের পাশে এত বড় একটা জায়গা, এটা আমরা বুঝতে পারলাম সাময়িক মেট্রো রেলের জন্য কাজ করার জন্য এটা ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু যখন মেট্রো রেলের কাজটা শেষ, এরপরও কেন এই আনোয়ারা উদ্যানের জায়গাটা কেন দখল করে রাখতে হবে, কার কারণে, কিসের স্বার্থে, সেটা আমরা জানতে চাই। আমার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা দেখতে পাই আমাদের ক্যাম্পাসের ছেলেমেয়েরা ক্যাম্পাস শেষ হওয়ার পরে, আসলে ক্যাম্পাসটাই হচ্ছে পড়াশোনা এবং আড্ডা এবং বন্ধুবান্ধবের একটা জায়গা। বিশেষ করে যদি আমরা ক্যাম্পাস মুখী না হয়, তাহলে আমাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মনস্তত্ব কাজ করে। কিন্তু আমরা যখন ক্যাম্পাসে আসবো, আমরা যখন বন্ধু বান্ধবরা একসাথে আড্ডা দেওয়ার জন্য, আমরা কিন্তু এখানে আড্ডা দেওয়ার একটা জায়গা খুঁজে পাচ্ছি না। এখন আমি বলতে চাচ্ছি, যারা নগরায়ন নিয়ে, নগরকে নিয়ে এবং রাষ্ট্রকে নিয়ে, সমাজ ব্যবস্থাকে নিয়ে যেসব ব্যক্তিবর্গ আলাপ আলোচনা করেন, আমি আজকের এই ক্ষুদ্র মঞ্চ থেকে আপনাদের প্রতি উদারতা আহ্বান জানাবো, পরবর্তী সময়ে যে কোনো উন্নয়ন প্রকল্প করার সময় চিন্তা ভাবনা করতে হবে ওই উন্নয়ন প্রকল্পের কারণে আশেপাশে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা। পরিবেশের ব্যাপারটা সবার আগে গুরুত্ব দিতে হবে। আপনারা জানেন আমাদের এই ঢাকা শহর বাংলাদেশের পৃথিবীর অন্যান্য শহরের তুলনায় বাংলাদেশের আমাদের এই ঢাকা শহরটা এটা 1 নম্বরে থাকে সবসময় বায়ু দূষণের দিক দিয়ে। আমাদের বায়ু দূষণের কারণে আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন ছেলে মেয়ে, আমাদের ভাই বোনেরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের কানের পর্দা অটোমেটিক জন্মের আগে ফিরে যাচ্ছে, এবং অনেক ধরনের ছেলে মেয়েদের বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। এটার মূল একটি স্তর যখন খুঁজতে গেছে, যখন চিকিৎসক বিজ্ঞানীরা ব্যাপারটা খুঁজ করতে গেছে যে এটার মূল কারণটা কোথায়, ওনারা এসে একটা পয়েন্ট এসে শেষ করলো যেটা মূল কারণ হচ্ছে আমাদের পরিবেশ। কারণ আমরা যখন বাসা থেকে বের হই, বের হওয়ার পরে গাড়ির কালো ধোঁয়া আমাদের নাকের মধ্যে যায়, আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন গাড়ির সাইলেন্ট আমাদের সাউন্ডগুলো আমাদের কানগুলাকে দূষিত করে দিচ্ছে। এই কারণে আমি বলতে চাচ্ছি, আগামী দিনে যারাই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সচেতন করব, এবং কি আমরা নিজেরাই সচেতন হব আমাদের দেশ এবং সমাজ এবং জাতির রক্ষার স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে আমরা আমাদের পরিবেশগুলোকে ভালো রাখার জন্য চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ধন্যবাদ। ধন্যবাদ মোর্শেদ আলম তরুণ ভাইকে। এই উদ্যান আমরা বাঁচাতে চাই, যে উদ্যানে আমরা আবার পুনরায় খেলা করতে চাই। আমি 3য় বর্ষের একজন শিক্ষার্থী, আপনারা এখানে প্রথম বর্ষের অনেকে আছেন বা ইন্টারমিডিয়েট আছেন। আমাদের একটাই চাওয়া, এই উদ্যান আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক, এই উদ্যানের প্রকৃতি এবং এই উদ্যানের সৌন্দর্য করে দেওয়া হোক, যেন আমরা এখানে বড় বড় ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ আয়োজন করতে পারি এবং আমাদের মেধা এবং শারীরিক বিকাশে একটা উপযুক্ত স্থান এখানে পাই, সেই প্রত্যাশা আমরা করছি। আমি এ পর্যায়ে মঞ্চে গ্রিন বয়েজ নিয়ে আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি গ্রিন বয়েজ এর যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবির সুমন ভাই। মঞ্চে রাখছি হুমায়ুন কবির সুমন ভাইকে গ্রিন বয়েজ নিয়ে আলোকপাত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম।